আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমরা এইচএসসি এক্সামে যারা 5 নাম্বার একদম নিশ্চিত করতে চাও এবং 5টি নাম্বার তোমরা হাতছাড়া করতে চাও না, তাদের জন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্পেশাল ক্লজ এন্ড ফ্রেজের ইউজেস। মাত্র 10টা রুলস এর মাধ্যমে তোমাদের 5 মার্ক নিশ্চিত করে ফেলো। সো আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা ছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের তিতামস ইংলিশ কেয়ারের ফেসবুক পেজে আজকের ক্লাসটি দেখবা, তারা আমাদের পেজটি ফলো করে দিবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এন্ড যারা হচ্ছে আজকের ক্লাসের পূর্ণাঙ্গ পিডিএফটি পেতে চাও, তারা আমাদের পেজটি ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করো, তাহলে তোমরা আজকের ক্লাসের নোট সহ পিডিএফটি পেয়ে যাবা। আর পেইড ব্যাচের শিক্ষার্থীরা তোমরা তো এমনি পেয়ে যাবা। সো চলো আমরা হচ্ছে আজকের ক্লাসটি শুরু করি। আমি আছি তোমাদের সাথে, তোমাদের তিতামসার শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকের ক্লাসটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট মাধ্যমে জানাবে। এন্ড মাই ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, ঠিক আছে, তোমাদেরকে আমি সবসময় ব্রিলিয়ান্ট বলি কারণ তোমরা আসলেই অনেক ব্রিলিয়ান্ট, বাট তোমরা হচ্ছে পড়াশোনা করো না বলে পরীক্ষা ভালো করতে পারো না। সো তোমাদের পরীক্ষা ভালো করার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং মনোযোগ দিয়ে, ঠিক আছে। বাবা মার স্বপ্ন কিন্তু তোমাদেরই পূরণ করতে হবে। চলো আমরা শুরু করি। এন্ড আমাদের যে কোনো কোর্সে যারা ভর্তি হতে চাও, এইচএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা, আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা প্রথমে ওয়াজ বর্ন বা বি বর্ন এইটার ব্যবহারটা জানবো। এন্ড তোমরা জানো তোমাদের কিন্তু এই নাম্বারটা বক্সে এই ধরনের ওয়ার্ড দেওয়া থাকে এন্ড যে একটা প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজে তোমাদের ওই বক্স থেকে এক একটা ওয়ার্ড এনে হচ্ছে সুইটেবল জায়গায় বসিয়ে তোমরা 5 নাম্বার নিশ্চিত করো, ঠিক আছে। সো দেখো যে কোথায় কোন ওয়ার্ড ইউজ করতে হবে। ওয়াজ বর্ন বা বি বর্ন দেওয়া থাকলে তখন তোমরা কি করবা? পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন ব্যবহার করা হয়। এই ফ্রেজটি প্যাসিভ মুডে ব্যবহৃত হয়, ঠিক আছে। মনে রাখবা যে প্যাসিভ মুডে বা প্যাসিভ সেন্টেন্স যদি দেখো বা কারো জন্মগ্রহণ করা যদি বোঝায় ওই সেন্টেন্সের মধ্যে, ওই প্যাসেজে, তাহলে তুমি কি ইউজ করবা? বি বর্ন বা ওয়াজ বর্ন। কেমন? দেখো, আই ওয়াজ বর্ন ইন 1990, ঠিক আছে। মাই প্যারেন্টস ওয়ার বর্ন ইন টাঙ্গাইল। এন্ড এখানে কথা আছে, যদি হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তুমি কি করবা? ভার্ব প্লুরাল ইউজ করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওয়াজ বর্ণ হতে পারে, ওয়ার বর্ণ হতে পারে, ঠিক আছে। বি বর্ণ মানে কি? বি এর মধ্যে সব অক্সিলিয়ারি ভার্ব গুলো আছে তো, তাই না? ওকে, একটা শিখলাম। এবার দেখো হ্যাভ টু বা হ্যাজ টু, ঠিক আছে। কোনো কাজ করার বাধ্যকতা, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে আমরা কি ইউজ করি? হ্যাভ টু বা হ্যাজ টু। এন্ড তোমরা জানো যে নারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু মাস্টের পরিবর্তে কি ইউজ করি? হ্যাড টু, ঠিক আছে। সো বাধ্যকতা বা প্রয়োজনীয়তা বা আবশ্যকতা বোঝাইতে আমরা কি ইউজ করি? হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু, ঠিক আছে। উপদেশ প্রদান করার অর্থে আমরা কি ইউজ করি? হ্যাভ টু ইউজ করে থাকি। দেখো, অব্লিগেশন বাধ্যকতা বোঝাতে সকল পার্সনে প্রেজেন্ট টেন্স হ্যাভ টু বা হ্যাজ টু, পাস্ট টেন্সে কি বসে? আমরা had to, and future tense আমরা কি ইউজ করি? shall have to বা will have to। এখন এইটা হচ্ছে মেইনলি তোমার ওই প্যাসেজটা যেটা দেওয়া থাকবে সেটা টেন্সের উপর ডিপেন্ড করতেছে, যে সেখানে প্রেজেন্ট টেন্স ইউজ করলে have to বা has to ইউজ করবা, পাস্ট টেন্স ইউজ করলে সেখানে had to ইউজ করবা, এন্ড যদি হচ্ছে তোমার ফিউচার টেন্স ইউজ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে তুমি কি ইউজ করবা? shall have to বা shall has to। কেমন? ওকে, দেখো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। I have to look after my old parents, ঠিক আছে। he has to pass the examination to get a job, he had to, ঠিক আছে। প্রত্যেকটা টেন্সের ভেরিয়েশনে এবং পার্সনের ভেরিয়েশনে have to, has to এবং had to ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার would rather, এন্ড মনে রাখবা যে এই would rather এর কি অর্থ দেয়? দেখো, would rather একটি মোরাল ইডিয়ম, প্রিফারেন্স অর্থাৎ দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনটি অধিকতর পছন্দনীয় তা প্রকাশ করার জন্য আমরা would rather ইউজ করি, ঠিক আছে। কোনটা প্রিফারেবল, কোনটা থেকে কোনটা বেটার, এইটার ডিফারেন্স বুঝাইতে আমরা হচ্ছে would rather ইউজ করি। এন্ড মনে রাখবা would rather এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কেমন? দেখো এখানে একটু নোট আছে, would rather এর পরে টু উজ্জ থাকে। টু কি থাকে বাবা? টু থাকে উজ্জ, টু কি থাকে? উজ্জ থাকে। এন্ড would rather এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কি? এইটা, বুঝতে পারছো? যেমন আই উড। অনেক ক্ষেত্রে তোমরা কিন্তু ভুল বুঝো, এইটা দ্বারা হচ্ছে দুইটা ব্যাপার বোঝায়, একটু দেখে নাও। এটা দ্বারা আই উড কখন বুঝাবে? আই উড এর পরে যদি হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আই উড বসায়। আর এইটা দ্বারা আই হ্যাড বুঝাবে তখন যখন হচ্ছে এখানে কি থাকবে? ভিথিরি, বুঝতে পারছো? সো এই ডাউটটা একটু ক্লিয়ার রেখো, আমি আমার পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। কেমন? এবার আসুন নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে would rather এর ইডিয়মটির
প্রথম শব্দটি অপারেটর হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে দেখো একটা নেগেটিভ সেন্টেন্স আমরা দেখি, হি উড নট রাদার লিভ হিয়ার। এখানে তাহলে কি এর পূর্বের উড রাদার এর ইডিয়মটির প্রথম শব্দটি উড তোমার কি হিসেবে ইউজ হয়, অপারেটর। কেমন, উড হি রাদার লিভ হিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে কি অধিকতর পছন্দের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি উড রাদার, এন্ড বিভিন্ন টাইপ আছে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। এবার আসো হেড বেটার। হেড বেটারের পরেও কি বসে, ভার্বে বেস ফর্ম। দেখো মোডাল অর্থে হেড বেটার আনরিয়াল পাস্ট, তা প্রেজেন্ট অথবা ফিউচারের অর্থ প্রকাশ করে। কোনো কিছু করা ভালো এমন ধারণা বুঝাতে সকল পার্সনে হেড বেটার ব্যবহার হয়। ঠিক আছে, যে কোনো কিছু করা ভালো, ইউ হ্যাড বেটার টু গো, তোমার মানে যাওয়া ভালো হবে। ঠিক আছে, এই যে ভালো কিছু বুঝাইতে আমরা কি ইউজ করি, হ্যাড বেটার। ঠিক আছে, দেখো ইউ হ্যাড বেটার মিট হিম। ঠিক আছে, তোমার তার সাথে কি দেখা করা উত্তম বা ভালো, বা দেখা করলে ভালো কিছু হতে পারে, দ্যাট অপটিমিস্টিক পজিটিভলি। ওকে, নেগেটিভের ক্ষেত্রে বেটারের পরে নট বসবে, মনে রাখবা। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, বেটারের পরে কি বসে, বেটারের পরে নট বসে। যেমন ইউ হ্যাড বেটার নট মিস দ্য ট্রেন। কেমন, উপদেশ বুঝাতে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাড বেটার ব্যবহৃত হয়। যেমন দেখো, হ্যাডন্ট ইউ বেটার আস্ক হিম ফার্স্ট। এই তো, এইগুলো তেমন তোমাদের প্রয়োজন হয় না, বাট আমি তারপরে তোমাদের এডমিশন বেসিসে দেখা দিলাম। কেমন, তো ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও। এন্ড আমি তো ক্লাসটি রেকর্ড করতেছি, তোমাদের তো হচ্ছে লাইভ ক্লাস না। রেকর্ড করার একটাই কারণ, ক্লাস রেকর্ড করার, যে ধরো এই ক্লাসটাই যদি আমি হচ্ছে লাইভ ক্লাস নিতাম তাহলে হচ্ছে মনে করো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা হইতো, বাট তোমরা হচ্ছে মাত্র 15 থেকে 20 মিনিট বা ম্যাক্স আধা ঘন্টায় পূর্ণাঙ্গ ক্লাসটি করে ফেলতে পারতেছে। এই কারণে হচ্ছে তোমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া। ঠিক আছে, দেখো এবার লেট অ্যালোন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা খুবই গুরুত্বপূর্ণ বলার কারণ কি, লেট অ্যালোন হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসেও দেখবা যে লেট অ্যালোন আছে। এন্ড বলে রাখা ভালো যে এই গ্রামারটার সাথে কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স গ্রামারের অনেকটা মিল আছে। ঠিক আছে, সো যারা পড়ছো তারা রিলেট করতে পারবা। কোনো কিছু চিন্তা করা যায় না এমন বোঝাইতে কি হয়, বা ভাবা যায় না বোঝাইতে আমরা লেট অ্যালোন ইউজ করি। ঠিক আছে, নেগেটিভ স্টেটমেন্টের পরে লেট অ্যালোন বসে, নেগেটিভ স্টেটমেন্টের পরে কি বসে, লেট অ্যালোন বসে। যেমন দেখো, আই ক্যান নট সুইম 1 কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার। আমি 1 কিলোমিটারই মনে করো যে মানে সাঁতার কাটতে পারি না, সেখানে 10 কিলোমিটার আমি কিভাবে কাটবো, বুঝতে পারছো? ওকে, এবার আসো হোয়াট ইফ বা হোয়াট ইফ এর। দেখো হোয়াট ইফ এর পরে কি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এন্ড সেটা কি হবে, অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। দেখো কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহার, একটা ভীতি বা একটা ভয় কাজ করে। আই ডোন্ট লাইক টু ট্রাভেল বাই দিস ওয়ার্ল্ড কার, হোয়াট ইফ ইট ডিস্টার্বস অন দ্য ওয়ে। এই যে যে ভয়, ভয় যদি হচ্ছে কি এই কারটা যদি হচ্ছে মানে রোডের মাঝখানে গিয়ে নষ্ট হয়ে যায়, এই যে একটা ভীতি, এই ভীতি বোঝাইতে আমরা কি ইউজ করি, হোয়াট ইফ। বুঝতে পারছো? ওকে, কোনো বিষয়ে কারো মতামত জানানোর জন্য আমরা কি হোয়াট ইফ ব্যবহার করি। যেমন দেখো, সন বলল, ইউ হ্যাভ ইনভাইটেড অল অফ আওয়ার ক্লোজ রিলেটিভস ইন দ্য পার্টি, হোয়াট ইফ আই ইনভাইট রফিক। মানে তুমি তো আমাদের সকল রিলেটিভকে ইনভাইট করছো, সো আমি কি আমার ফ্রেন্ড রফিককে ইনভাইট করতে পারি? সো এই যে যে কোনো বিষয়ে মতামত জানার জন্য কি আমরা হোয়াট ইফ ব্যবহার করি। ঠিক আছে, তারপরে কোনো একটি ঘটনা ঘটলে তার পরিণাম কি হতে পারে বা ফলাফল কি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি হোয়াট ইফ ইউজ করি। এই কেসগুলো মনে রাখতে হবে। কেমন, আই ওয়াজ সাপোজ টু গো বাই দ্য বাস দ্যাট মেড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দ্য বাস। এই যে যে ঘটনা একটা ঘটছে, তো আমি যদি বাসের মধ্যে থাকতাম তাহলে আমার কি হইতো। ঠিক আছে, এই যে পরিণাম বা ফলাফল বুঝাইতে কি ইউজ হয়, হোয়াট ইফ ইউজ হয়। সো এই কেসগুলো, প্রত্যেকটা কেস তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তাহলেই তোমরা কি পারবা এন্ড 5 মার্কস ক্যারি করতে পারবা। ওকে, দেন দেখো হচ্ছে ওয়ার্ডস ডট ডট লাইক এন্ড ওয়ার্ড ডাজ ডট ডট লুক লাইক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোনো অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখতে কেমন ইত্যাদি সম্বন্ধে জানার জন্য আমরা এটা ইউজ করি। ঠিক আছে, যেখানে লুক লাইক আছে, ঠিক আছে, দেখো হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক। ঠিক আছে, একটা ভূত দেখতে কেমন, বুঝতে পারছো? সো এই কেসে হচ্ছে আমরা কি ইউজ করি, ওই দুইটা ক্লজ আমরা ইউজ করে থাকি। কেমন, এইবার আসো as soon as, এন্ড যাদের হচ্ছে এই নোট সহ সুন্দর পিডিএফটা দরকার হবে তারা
অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের পেজ ইনবক্স করলে পেয়ে যাবা। ঠিক আছে, দেখো কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে as soon as ব্যবহৃত হয়। যেমন দেখো, as soon as the teacher entered the classroom the students stood up। যখন টিচার ঢোকে ক্লাসে, সাথে সাথে কি স্টুডেন্টরা এভাবে দাঁড়িয়ে যায় না? বুঝতে পারছো? মানে কি ঘটনা একটা ঘটছে, তারপরে সাথে সাথে আরেকটা ঘটছে, এরকম বুঝাইলে আমরা কি ইউজ করি? as soon as। ঠিক আছে, এইবার আসো হচ্ছে নো সুনার হ্যাড। নো সুনার হেড এর সাথে কে বসে? দেন বসে। স্কার্সলি হেড এর সাথে কে বসে? ওয়েন বসে। হার্ডলি হেড এর সাথে কে বসে? ওয়েন বসে। এগুলো মনে রাখতে হবে। নো সুনার হেড দেন, স্কার্সলি হেড ওয়েন, হার্ডলি হেড ওয়েন এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে এই ধরনের অর্থ কি প্রকাশ পায়। কেমন? দেখো উপরের স্ট্রাকচার গুলির ওয়েন ও দেন এর পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স এন্ড ওয়েন বা দেন এর পরের অংশ কি পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, দেখো নো সুনার হ্যাড আই গন আউট, no sooner had I gone out than he came। প্রথম হচ্ছে কি past perfect, past perfect, আর পরের পার্টটা কি হবে? past indefinite। ঠিক আছে, এইভাবে scarcely had ও hardly had ও সেম। বুঝতে পারছো? ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট রুলস, as if বা as though। এটা কি অর্থ দেয় বলো? যেন অর্থ দেয়। যেন অর্থ প্রকাশ করতে as if বা as though এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় তাহলে পরের অংশ কি হবে? পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি। দেখো এখানে কি প্রেজেন্ট আছে, পরে কি করবা? পাস্ট করবা, হি নিউ ইট। বুঝতে পারছো? আর এখানে দেখো হি টোল্ড, এখানে পাস্ট আছে, তার পরের অংশ কি করবা? হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। বুঝতে পারছো? ভিতরি হবে না হ্যাড এর পরে। সো বুঝতে পারছো যে যদি হচ্ছে প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট করতে হবে, আর যদি হচ্ছে পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে। বুঝতে পারছো? এন্ড অ্যাজ ইফ বা অ্যাজ তো অর্থ দেয় হচ্ছে যেন অর্থ। কেমন? এইবার আসো ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রিপারেটরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ হচ্ছে সূচনা মূলক। শুধু সেন্টেন্সের শুরু করার জন্য দেয়ার ব্যবহৃত হয় বলে একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্সের শুরু হলে উক্ত সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের আগে বসে। ঠিক আছে, কোন সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় এবং তার যদি সিঙ্গুলার নাউন থাকে তবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব ইজ বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব ওয়াজ বসে এবং মূল ভার্বের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপ পাস্ট টেন্স বসে। আর দেয়ার এর পরে যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব আর বসে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব ওয়ার বসে। বুঝতে পারছো? জাস্ট এই যে ভার্বের রুলটা বলছে। এন্ড এই দেয়ারটা হচ্ছে ভার্বের প্রথমে বসে। এটা হচ্ছে তোমার সদরুদ্দিন স্যারের লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে একটা বই আছে, ওই বইটা আমার কাছেও আছে, বাট আমার বুক শেলফে নাই, আমার অন্য জায়গায় আছে, দেখাইতে পারতেছি না। সো ওইটা হচ্ছে একদম 9 নাম্বার রুলটা হচ্ছে এইটা, দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচারের একটা রুল এবং 9 নাম্বার রুল, সদরুদ্দিন স্যারের বইয়ের 9 নাম্বার রুল। বুঝতে পারছো? দেখো দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, ইজ বসছে প্রেজেন্ট টেন্স। দেয়ার আর টু হাই স্কুল, এই দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হয়ে যাবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে, তারপর আসে ইন্ট্রোডাক্টরি ইট, কারণ ইটও আমরা প্রথমে বসাই। দেয়ার এর নাই ইটও যখন সেন্টেন্সের শুরুতে বসে তখন তাকে কি বলে? ইন্ট্রোডাক্টরি ইট বসে। ইট কি সাবজেক্ট হিসেবেও ইউজ হইতে পারে। তারপরে হচ্ছে কি জড় পদার্থ, ছোট শিশু বা ইতর বা নিম্ন শ্রেণীর যে প্রাণী আছে তার ক্ষেত্রেও কি বসে? ইট বসে। যেমন ইয়েস্টারডে হি বট এ পেন। ঠিক আছে, বা এই পেনটাকে কি করতে পারো? ইট দ্বারা চেঞ্জ করতে পারো। ঠিক আছে, পূর্বের বক্তব্যকে পরে উল্লেখ করতে এবং পরের বক্তব্যকে পূর্বাভাস দিতেও কি হয়? ইট ইউজ হয়। ইট ইজ ফলস দ্যাট হি ইজ এ থিফ। এই যে পরেরটাকে কি পূর্বাভাস দেওয়ার জন্য কি করছে? ইট ইউজ করছে। বুঝতে পারছো? সো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ক্লজ এবং ফ্রেজের যে স্পেশাল ইউজ, তোমাদের 5 মার্ক নিশ্চিত করে ফেললা। সো এই ক্লাসটি যাদের ভালো লেগেছে এন্ড যারা হচ্ছে আমাদের এই নোট সহ পিডিএফটা পেতে চাও পেইড ব্যাচের শিক্ষার্থীরা ছাড়া, যারা আমাদের ফ্রি ক্লাসটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখবা, তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এবং আমাদের পেজ ফলো করে দিলে, আমাদের গ্রুপে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিলে তোমরা আমাদের
এই পিডিএফটা সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবে। সো যাদের ক্লাসটি ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেইটা আমাদেরকে একটু কমেন্ট করার মাধ্যমে জানাবা এবং আমাদের সাথে তিতামস ইংলিশ কেয়ারে যুক্ত হয়ে যাও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এবং এই ক্লাসটি এত রুলস তোমাদের প্র্যাকটিস করালাম, যখন প্র্যাকটিস ক্লাস করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো প্র্যাকটিস ক্লাস আসতেছে, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে।